আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর অনুসন্ধানী বইয়ের সপ্তম অধ্যায় পার্ট 2। অর্থাৎ এর আগে আমি সপ্তম অধ্যায়ের উপরে আরেকটি ভিডিও তৈরি করেছি যেখানে আমরা যোজনী যোজ্যতা যোগমূলক নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই ভিডিওতে যে অংশটুকু আলোচনা করব সেটি হলো যৌগের রাসায়নিক সংকেত, নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আবার একটু বলে নিতে চাই যে এই অধ্যায়টি কেমিস্ট্রির একটা অংশ, অর্থাৎ রসায়নের একটি অংশ, এবং এই অধ্যায়টা তোমাদের মানে খুবই মনোযোগ দিয়ে পড়া উচিত আমার দৃষ্টিকোণ থেকে। আমি বারবার বলতেছি তোমাদের বা বারবার বলার চেষ্টা করি যে আসলে আমরা কোন অধ্যায় থেকে কোন অধ্যায়ে কম বেশি বা এখানে এরকমও আমরা করতে পারবো না যে এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, ওই অধ্যায় থেকে না পড়লেও চল, এরকম অ্যাকচুয়ালি এখন আর আমাদের পক্ষে কি করা সম্ভব হবে না। কেননা যদি পড়াশোনা হয় জানার জন্য, হ্যাঁ, নট ফর অনলি এক্সাম, পরীক্ষার জন্য যদি না হয় শুধু, আমাদের পড়াশোনা হওয়া অ্যাকচুয়ালি উচিত যে আমরা জ্ঞান অর্জন করব, হ্যাঁ, নলেজ গেদার করব, আমরা অনেক পরিমাণ নলেজ আমাদের আহ, অর্জন করতে হবে। এটাই হলো পড়ালেখার মূল একদম মানে কি বলতে চাই উদ্দেশ্য হওয়া উচিত। আমরা যদি জ্ঞান উদ্দেশ্যের জন্য পড়ি বা জ্ঞান আহরণের উদ্দেশ্যে যদি পড়াশোনাটা করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি সবই পড়তে হয় এবং সবই পড়া উচিত, কোনো অংশ বাদ দেওয়া উচিত না। হ্যাঁ, অনেকে আছে যে স্যার আমি তো অনেক চেষ্টা করি করি কিন্তু আমি মনে রাখতে পারি না, আমার ব্রেন অত শার্প না বা আমরা ভালো না হয়। এরকম সবাই যে খুব ভালো হবে এরকম না, হয়তো বা দেখো গিয়ে খোঁজ নিয়ে যে ওই স্টুডেন্টটা বা যার পড়াশোনা মন সে কিন্তু অন্য কোনো একটা কাজে কি পারদর্শী, আবার ওই কাজে তুমি কিন্তু পারদর্শী না। যারা আমি একদম টপ ক্লাস স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম যে তুমি হয়তো, আবার যারা লো ক্লাসে তাদের বলি যে তোমার কিন্তু পড়াশোনা ভালো না বললো এটা একদম বাদ দেওয়া যাবে না, এটা পড়তে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো আমরা মূল পড়ায় চলে যাই। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হলো যৌগের রাসায়নিক সংকেত। আচ্ছা, যৌগ জিনিসটা কি? অ্যাকচুয়ালি দুইটি মৌল একত্রিত হয়ে যখন নতুন একটা কি করে আমি বলি যে নতুন একটা যৌগ সৃষ্টি করে, অর্থাৎ দুইটি মৌল একত্রিত হয় এবং নতুন একটা কি নতুন ধর্মী একটা যৌগের সৃষ্টি করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যেমন আমরা সবাই চিনি কয়েকটা জিনিস, যেমন পানি। পানি কিন্তু একটা যৌগ। পানি কি একটা যৌগ? কিভাবে? পানি মূলত গঠন হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা প্লাস করে আমরা কি পাই? H2O। এই যে পানি, এটা কি আমরা একটা বলতে পারি। এখন এই পানিটা কিভাবে আসছে বা পানির সংকেতটা কিভাবে আসছে? কোন একটা যৌগের এগুলোকে রাসায়নিক সংকেত বলা হয়, এই যে পানির রাসায়নিক সংকেত। এখন আমরা যারা আমরা স্কুলে বা বিভিন্ন কাজে যারা আমরা বাড়ির থেকে বাহির হই, তারা দেখা যায় অনেকে এখন ক্যারি করে তোমার স্মার্ট ওয়াটার বোতল। এগুলাতে সরাসরি কিন্তু স্মার্ট বোতলটাতে পানি বা এরকম কিছু দেখবা অনেক সময় এই বোতলগুলাতে লিখে থাকে H2O। হ্যাঁ, এছাড়াও যারা আমরা বারবারের দোকানে যাই চুল কাটার জন্য, ওইখানে আমরা দেখি যে যায় স্প্রেটা যে করে আমাদের চুলের উপরে, যারা ছেলে আছো যারা চুল কাটাতে যাও, তখন আমরা দেখবো ওই চুলের স্প্রেটার বোতলে, অথবা গাছ যাদের বাসায় গাছ আছে, বিশেষ করে শহরে যারা বারান্দায় গাছের বাগান করে তারা কিন্তু স্প্রে করে পানি দেওয়া অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়। ওই স্প্রের বোতলগুলোতে কি H2O লেখা থাকে। এগুলো কি রাসায়নিক সংকেত, একটা জিনিসের রাসায়নিক সংকেত। সরাসরি পানি না লিখে কি একটা রাসায়নিক সংকেত আকারে কি ওইটাকে আমাকে বোঝানো হয়। আই থিঙ্ক ক্লিয়ার। এছাড়াও যারা যে লবণ আছে, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, NaCl লেখা থাকে লবণ দানির মধ্যে, দেখবে এই বিষয়টি কি তোমরা খেয়াল করবা। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এরকম এটা কি মূলত রাসায়নিক সংকেত। হ্যাঁ, এটা কি মূলত রাসায়নিক সংকেত আমরা বললাম। তো এই জিনিসটা কিভাবে গঠিত হয়েছে? এটা কিভাবে গঠিত হয়েছে? আমরা জানি যে এখানে যদি আমি H এবং এখানে আমি অক্সিজেন, আচ্ছা এখানে প্লাস দিলাম না, এখানে আমি কি অক্সিজেন দিই। এখন আমি জানি যে হাইড্রোজেনের যোজনী কত 1 এবং অক্সিজেনের যোজনী কত 2। এই ক্ষেত্রে অক্সিজেনের থেকে অক্সিজেনের যোজনী যেটা সেটা আসবে হাইড্রোজেনের, আমি বলতে পারি পায়ের কাছে বা পায়ের নিচে, এবং হাইড্রোজেনেরটা যাবে কি অক্সিজেনের
পায়ের নিচে। আমি একদম মানে বোঝানোর জন্য এই কথাটা আমি এখানে উল্লেখ করলাম। তো এই ক্ষেত্রে এবার কিভাবে গঠিত, এই ক্ষেত্রে হয় এভাবে যে এইচ, এই টু যখন আসবে এখানে H2 এবং O1, তো পরবর্তীতে আমার ওর নিচে মনে মনে এভাবে 1 থাকে, এটা কি আমাদের আলাদাভাবে 1 লেখার প্রয়োজন নাই। তখন আমরা জিনিসটি কিভাবে লিখি যে H2O পানি, এভাবে কি আমরা H2O পানি এই জিনিসটা কি লিখতে পারি। এরপরে আমরা আবার কি লিখতে পারি, হাইড্রোজেন তো লিখলাম, পানি তো লিখলাম, আমরা কার্বন ডাই অক্সাইড লিখি CO2। তাহলে কার্বন ডাই অক্সাইড কি আমরা লিখি C+O, অর্থাৎ CO2 কি কার্বন ডাই অক্সাইড। তো এই যে কার্বন ডাই অক্সাইড লিখলাম, এটা কিভাবে আসলো, এটা যদি আমরা এখানে দেখাই যে এই ক্ষেত্রে কি হবে, এই পাশে আমি লিখি, এই বিষয় এটা একটু মুছে দিই, এই পাশে লিখি আমরা, এই পাশে আমরা দেখতেছি এই পাশে হবে C এবং এই পাশে কি হবে O। আমরা জানি অক্সিজেনের যোজনী কত 2, কার্বনের যোজনী, আচ্ছা এই ক্ষেত্রে আমরা কার্বনের যোজনী কত ধরব, অক্সিজেনের ধরলে এই ক্ষেত্রে আমরা এভাবে লিখব অক্সিজেনের 2, কার্বনের কত 4, কার্বনের কত 4, অক্সিজেনের 2, কার্বনের 4। তাহলে আমরা দেখতেছি এরকম যে যোজনীটা হবে এরকম ভাবে আসবে যে কার্বনেরটা এখানে যাবে এবং অক্সিজেনেরটা এই কার্বনের কাছে আসবে, কার্বনেরটা যাবে অক্সিজেনের কাছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে C2O4। এবার এই 2 এবং এই 4 কাটাকাটি যায় না, যায়, তাহলে হয় C2 আর এখানে O2, অর্থাৎ C0O2। এই কাটাকাটি করে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 থাকে, এখানে এভাবে কি আমরা কার্বন ডাই অক্সাইড লিখতে পারি, এভাবে কি আমরা কার্বন ডাই অক্সাইড লিখতে পারি খুব সহজে। এভাবে আরো কিছু, এভাবে আরো কি অনেক উদাহরণ দেওয়া যায়। এরপর আমরা কার্বন মনোক্সাইডের একটা উদাহরণ দিতে পারি। হ্যাঁ, কার্বন কি মনোক্সাইড, আমি অংশটুকু মুছে দিই, কার্বন মনোক্সাইডের উদাহরণ দিতে পারি। কার্বন মনোক্সাইড কিভাবে, সেটা হলো সিম্পল যে কার্বন প্লাস অক্সিজেন ইকুয়ালস টু CO। এই CO কি কার্বন মনোক্সাইড, এই CO দ্বারা কি বোঝায় কার্বন মনোক্সাইড। তাহলে স্যার কার্বন মনোক্সাইড কিভাবে গঠিত হবে, আমি গত ক্লাসে আমার ভিডিওতে আমি কার্বাস কার্বিক অর্থাৎ যোজনী একই মৌলের দুইটি হইতে পারে, সেটা কি কিভাবে বলছিলাম যে কোন মৌলের যদি দুইটি যোজনী হয় সেই ক্ষেত্রে ছোট যোজনীটাকে আমরা বলবো আস এবং বড় যোজনীটাকে কি বলবো ইক বলবো। যেমন কোন মৌলে, যেমন কার্বনের দুইটি যোজনী, একটি হলো 2 এবং অপরটি হলো কি 4। এই কার্বনের দুইটি যোজনীর মধ্যে যখন কার্বনের যোজনী 2 থাকবে, অর্থাৎ আমি এই যে এখানে কার্বন এর যোজনী 2 ধরে নিলাম, এই কার্বন এটা কাটা, এখানে দিলাম কার্বনের যোজনী 2, এই কার্বনের যোজনী যখন 2 থাকবে তখন এটাকে আমরা কি বলবো কার্বাস। এবং এই কার্বনের যোজনী যখন 4 অর্থাৎ 2 এর অধিক মানে বড় থাকবে তখন এটাকে আমি কি বলবো কার্বিক। এখন এই কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে হ্যাঁ আমরা আঁচটা নিব কার্বাস। আমরা দেখলাম একটু আগে যখন কার্বন ডাই অক্সাইড নিয়েছি তখন আমাদের কার্বনের যোজনী কত ছিল 4 ছিল, তখন আমরা কি কার্বিক বলবো। এখন আমাদের কার্বনের যোজনী কত আছে 2, সেই কারণে এটা কার্বন মনোক্সাইড, এখানে আমি কি বলবো কার্বাস। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে এখানে C2O2 এবং দুইটাকে যখন আমরা প্লাস করব, অ্যাকচুয়ালি প্লাস চিহ্ন এখানে না দেই, যখন আমরা ই করব তখন কি ঠিক একইভাবে আগের মতো এভাবে কি চলে আসবে। সেই ক্ষেত্রে এখানে আমরা কিভাবে লিখব, পরবর্তীতে আবার এভাবে লেখা যায় যে C2O2 এই টু কাটাকাটি তখন থাকে কি CO হুইচ ইজ কার্বন মনোঅক্সাইড। আই থিংক তোমরা বুঝতে পেরেছো এই বিষয়গুলা। এইভাবে আরো আছে। এখন তোমাদের মনে প্রশ্ন দেখো স্যার আপনি তো শুধু কার্বন আর অক্সিজেনই দেন, এই বাইরে কার আছে না? অবশ্যই আছে, কেন থাকবে না, আরো আছে। হ্যাঁ আরো দেওয়া যায়, আমরা কি আরো দিতে পারি, যেমন সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ NaCl। হ্যাঁ তারপর আর কি আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর কি আছে H2SO4 সালফিউরিক অ্যাসিড।
এরকম অজস্র আছে। আমরা যদি দেখি যে NaCl কিভাবে আসলো, সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, ও ওর কাছে আসবে, ও ওর কাছে যাবে, শেষ, সিম্পল। হাইড্রোক্লোরিনের হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে কিভাবে লিখবো আমরা, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এভাবে কি আরো উদাহরণ দেওয়া যায়, একদম NH3 অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া, এভাবে কি আমরা যোজনী গঠন করতে পারি। এবং খেয়াল রাখবো যখন আমাদের কি হয়ে যায়, পরমাণু যুক্ত হয়ে যায়। গত ক্লাসে আমি পড়াইছি যে, গত ভিডিওটা যারা না দেখেছো তারা যদি এই ভিডিওটা পার্ট 2 অংশটুকু দেখতে যাও, তোমাদের একটু সমস্যা হতে পারে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এই গত ক্লাস ভিডিওটি দেখোনি অবশ্যই কি গত ভিডিওটা দেখে আসবে, অর্থাৎ এই অধ্যায়ের পার্ট 1 যে ভিডিওটি রয়েছে ওইটা দেখলে কি এইটা পড়তে আরো তোমাদের সুবিধা হবে। এইভাবে কি আমরা রাসায়নিক বা যৌগের সংকেতগুলো কি খুব সহজেই লিখতে পারি। আশা করি আমরা যৌগের সংকেতগুলো কিভাবে লিখবো এগুলো বুঝে গেছি। এবং এখানে দেখা যায় এরকম ভাবে লিখবো। এবং এখানে খেয়াল রাখবা, যখন HCl হয় তখন এটা কিন্তু হাইড্রোজেন ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন হয়ে যায়। এবং NaCl এটার ক্ষেত্রে কিন্তু সোডিয়াম কি হয়ে যায়, ধনাত্মক আয়ন, ক্লোরিন ঋণাত্মক আয়ন হয়। তারপর CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, তখন ক্যালসিয়াম প্লাস কার্বনেট কি হয়ে যায়, নেগেটিভ আয়ন হয়। ক্যালসিয়াম কার্বনেট আছে যেটা চুনা পাথরের সংকেত। তারপর ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, এভাবে কি আমরা আরো অজস্র কি লিখতে পারি, এভাবে আরো অজস্র কি লেখা যায়। তো আমরা আশা করি যে তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝেছো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কি, নিষ্ক্রিয় গ্যাস। এ পর্যায়ে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিশীলতা সম্পর্কে আলোচনা করব। তো নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিশীলতা এই টপিকটি আলোচনা করলে তো নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিশীলতা এই টপিকটি নিয়ে যখন আলোচনা করতে হয়, তখন এখানে কিছু আছে, যেমন এই ক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি যে একটা মৌলের যে কোনো একটা মৌলের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রতিটা মৌলের ক্ষেত্রে তার সর্বশেষ স্তর থাকে, সেটা যে কোনো মৌল হইতে পারে। এই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, তার সর্বশেষ কক্ষপথে কি থাকে, একটি কক্ষপথ থাকবে। এখন কথা হলো, যখন এই কক্ষপথটি থাকে, ওই কক্ষপথে যদি ইলেকট্রন পরিপূর্ণ থাকে, অর্থাৎ আমি ধরে নিই তার শেষ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, কথার কথা, সেই ক্ষেত্রে 6টি যদি পূর্ণ থাকে, আবার ধরে নিই তার শেষ কক্ষপথ প্রথম কক্ষপথ, তার মানে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি শেষ কক্ষপথে, 2টি, তার মানে 2টি পরিপূর্ণ। আবার ধরলাম তার শেষ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধারণ করতে পারে, সেই ক্ষেত্রে ওই কক্ষপথে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, 8টির মধ্যে যদি 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, অর্থাৎ তার কক্ষপথে আর কোনো জায়গা নেই, এগুলা মূলত কি নিষ্ক্রিয় মৌল বা স্থিতিশীল মৌল হিসাবে পরিচিত। অর্থাৎ এই স্থিতিশীল মৌল এবং নিষ্ক্রিয় মৌল হওয়ার সুবিধা কি, এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, কোনো তাদের সাথে অন্য কোনো মৌল এসে বিক্রিয়াও করতে পারে না। এই জন্যই প্রতিটি মৌলের একটা প্রবণতা থাকে নিজে নিষ্ক্রিয় মৌল হিসাবে নিজেকে উপস্থাপন বা নিজে হয়ে যাওয়ার একটা কি থাকে, প্রবণতা থাকে। এবং প্রতিটা মৌলের ক্ষেত্রে কি একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। সব মৌলই চায় যে নিষ্ক্রিয় মৌল বা স্থিতিশীল মৌলে সে পরিণত হোক। এখন আমরা এখানে একটা কথা আছে, মনে রাখবা যে প্রতিটি মৌলের যারা নিষ্ক্রিয় বা স্থিতিশীল মৌল রয়েছে, সেই সকল মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু 8টি করে। হ্যাঁ, একমাত্র ব্যতিক্রম একটা আছে, সেটা হলো হিলিয়াম। যেমন আমরা জানি হাইড্রোজেনের পরেই অবস্থান কার, হিলিয়ামের। অর্থাৎ আমরা হিলিয়ামের কথা যখন আসে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত স্যার, 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। এবং এই হিলিয়ামের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, সেই ক্ষেত্রে আমরা দেখি এরকম যে 1s2, অর্থাৎ হিলিয়ামের কক্ষপথ কয়টি, 1টি।
আমি যদি এখানে বিষয়টা লিখি যে হিলিয়াম অর্থাৎ এইচ ই, এই হিলিয়ামের তার কক্ষপথ কয়টি? একটি। এ হলো তার কক্ষপথ, এবং এই প্রথম কক্ষপথ, যেহেতু এটা প্রথম কক্ষপথ, এই কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কয়টি? দুইটি। এই একটি, এই একটি, এ মোট দুইটি ইলেকট্রন কি করতে পারে এই হিলিয়াম তার কক্ষপথে কি করতে পারে? ধারণ করতে পারে। তাহলে আমরা এখানে দেখতেছি যে হিলিয়াম কিন্তু তার সর্বশেষ কক্ষপথ, যেহেতু এখানে আর কোনো কক্ষপথ নেই, সেই ক্ষেত্রে হিলিয়ামের প্রথম কক্ষপথ কি? হিলিয়াম মৌলের জন্য তার সর্বশেষ কক্ষপথ। তাহলে এই যে যে সর্বশেষ কক্ষপথটি স্যার, এটাই কিন্তু হিলিয়ামের, আর কোনো কক্ষপথ নেই এখানে, তাহলে এটাই তো সর্বশেষ কক্ষপথ। এবং আমরা জানি যে এটা প্রথম কক্ষপথ, তার মানে এটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? দুইটি। এবং হিলিয়াম তার দুইটি ইলেকট্রন দিয়ে কি এই কক্ষপথ পূরণ করা ফেলছে। তাহলে হিলিয়াম একটি কি? নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস আমরা কি বলতে পারি, যেহেতু তার কক্ষপথ মানে একদম ক্লিয়ারলি একটা মৌল তার শেষ কক্ষপথ যতগুলো ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে, এই সবগুলো ইলেকট্রন যদি ধারণ করে ফেলে, সেই ক্ষেত্রে সেটা স্থিতিশীল মৌল অথবা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল। একদম ক্লিয়ার, আশা করি শ্যাম্পুর মতো ক্লিয়ার একদম। এখন এরপরে আরো কিছু আছে, আরো আছে, যেমন নিয়ন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নিয়ন। এই নিয়নে যদি আমরা কি করি? ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখতে পারবো নিয়ন কত নাম্বার মৌল স্যার? একটু যদি আমরা বলি যে নিয়ন কত নাম্বার মৌল, একটু গণিত। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আমি কিন্তু এগুলো মুখস্থ করতে বলেছিলাম। আমি জানি অনেকেই মুখস্থ করে ফেলেছো, এবং অনেকেই যারা করো নাই তাদেরকে অবশ্যই এটা করতে হবে, কারণ এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বা এই যেটার ক্ষেত্রে আমাদের যদি মৌলগুলোর নাম মুখস্থ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বেশি দূর আগাইতে পারবো না, এবং আমাদের এটা প্রয়োজন। এটা হয়তো বা বই দেখা কতদিন, এটা সম্ভব না, আমাদের এক পর্যায়ে না এক পর্যায়ে মুখস্থ করতে হবে, একদম খুব ফাস্ট মুখস্থ করে বলতে হবে। তাহলে আমরা এখন নিয়নের ইলেকট্রন বিন্যাসটি একটু দেখি। তাইলে আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি নিয়নের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 10, এবং নিয়নের ইলেকট্রন যখন আমরা বিন্যাস করি তখন তার 2 নাম্বার কক্ষপথে কি তার ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা বাকি কক্ষপথগুলো যদি পূর্ণ করি, যেহেতু এখানে 2টা কক্ষপথ আমাদের কি করতে হবে? আঁকতে হবে বা ড্রয়িং করতে হবে। তাহলে এটা হলো কি আমার নিয়নের কক্ষপথ। তাইলে এই ক্ষেত্রে নিয়ন প্রথম কক্ষপথে 2টি, এখানে 2টি, এখানে কয়টি? 8টি। এই যে দেখো 8টি, 8টি। তাহলে নিয়ন এখানে কি? নিষ্ক্রিয় মূলক। তারপর আবার আমরা আর্গন চিন্তা করতে পারি। আর্গন, আর্গনের কত? 18। আর্গনের কত? 18। এক্ষেত্রে আবার কিভাবে হয়? এক্ষেত্রে হয় দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এই মোট কয়টি? 18টি। তাহলে এটা মুছে দিই আমরা। এখন দেখো এটার কক্ষপথ যদি আমরা ভাগ করি তাহলে কিভাবে করতে পারি? এই 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, হ্যাঁ, 1 2 3 নাম্বার কক্ষপথ চলে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো আর্গন। এই পাশে আমরা একটু যদি চিত্রটা ড্রয়িং করি, আর্গন হয়ে গেল, আর্গন। আর্গনের ক্ষেত্রে আমরা কি এই গেল আর্গনের 3টা কক্ষপথ। এখন প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? এ একটি, এ একটি, 2টি। তারপরে কয়টি? 8টি।
2 নম্বর কক্ষপথ 8টি, এবং 3 নম্বর কক্ষপথ কি সে 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই যে দেখো এখানে 2 6 8, তাহলে এই যে যে শেষ কক্ষপথ অষ্টক পূরণ করলো। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হলো অষ্টক পূরণ। অষ্টক পূরণের একটা নিয়ম আছে, অর্থাৎ কি এই নিয়মটা কি, অষ্টক পূরণ জিনিসটা কি? অষ্টক পূরণ জিনিসটা হলো এরকম যে আমরা অষ্টক পূরণের ক্ষেত্রে বলতে পারি যে কোন মূল্য তার সর্বশেষ কক্ষপথ 8টি ইলেকট্রন দ্বারা কি করতে চায়, পরিপূর্ণ হতে চায় বা পরিপূর্ণ করতে চায়। এই জিনিসটাকে আমরা কি অষ্টক পূরণের নিয়ম বলতে পারি। এবং এই কোন মৌল যদি তার শেষ অষ্টক পূরণ করে ফেলে, অর্থাৎ 8টি ইলেকট্রন দ্বারা তার শেষ কক্ষপথ কি করতে পারে, সাজায় ফেলতে পারে, সেই ক্ষেত্রে ওই মৌলটি নিষ্ক্রিয় মৌল হিসাবে কি পরিচিতি লাভ করে। এই জন্যই সকল মৌল চাই কি তার শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন পরিপূর্ণ করে ফেলতে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিতে পারি, যেমন ক্লোরিন। ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? ক্লোরিনের শেষ কক্ষপথে, আচ্ছা আমি এই বিটটা একটু মুছাই দিই, অষ্টক পূরণ একটা নিয়ম দেখাই। হ্যাঁ, বা অষ্টক পূরণ করতে চাই যে এরকম একটাই, যেমন আমরা ক্লোরিনের কথা চিন্তা করতে পারি। ক্লোরিন Cl এর 17, এবং এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি দেখতে পাই? 1s2 2s2 2p6 3s2 3p5, এই গেল কি 17। তাহলে একটু যে খেয়াল করো যে এর শেষ কক্ষপথ কোনটা, এটাই তো তার শেষ কক্ষপথ, এই যে 3, এই পুরোটাই কিন্তু তার শেষ কক্ষপথ। এবং এখানে ইলেকট্রন সংখ্যা কত? 5 আর 2 7, 7টি ইলেকট্রন। এখন আমার এরকম একটা মৌলের সাথে চিন্তা করতে হবে যেইটা তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে। এখন কথা হলো এরকম বিষয়টা, যেমন আমি আমার সাথে এমন কারণ, যেমন আমি ক্লোরিন, আমি চিন্তা করি আমি কি ক্লোরিন, হ্যাঁ আমি আমি চিত্রটা আঁকি তাহলে আরো একটু সুবিধা হবে। এই যে আমি ক্লোরিনের একটা কি আঁকি, চিত্র আর্ট করি, এই পাশে আর্ট করি, হ্যাঁ এখানে আর্ট করি, Cl ক্লোরিন, ছোট করে আর্ট করি। আমার 3টা কক্ষপথ আঁকতে হবে। এই গেল প্রথম কক্ষপথ, এই গেল দ্বিতীয় কক্ষপথ, এবং সর্বশেষ এই গেল কি তৃতীয় কক্ষপথ। এখন প্রথম কক্ষপথ ইলেকট্রন দিয়ে দিই 2টি, দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন 7টি। এখানে যে যে শেষ কক্ষপথ ইলেকট্রন 7টি, ও যদি আরেকটা ইলেকট্রন নেয়, কোনো একটা মৌল থেকে আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, ও কিন্তু কি অষ্টক পূরণ করে ফেলে এবং নিষ্ক্রিয় মৌলতে কি হয়ে যায়, পরিণত হতে পারে। এই জন্য এটা কি ইলেকট্রন একটা আসক্তি থাকে, ক্লোরিনের একটা আসক্তি। আসক্তি মানে কি, কোনো একটা এডিক্টেড হয়, মানে কোনো একটা কিছু গ্রহণ করতে যায়। অনেকে বলেন আমি মুভি দেখা আসক্তি, কেউ বলে আমি পড়াশোনা একটা এডিক্টেড, কেউ আবার বলে যে আমি ভালো কাজে, কেউ নামাজ পড়ে, কেউ আসক্তি থাকে যে নামাজ না পড়লে ঘুম, এটা খুবই ভালো দিক। এরকম কি থাকে, কোন একটা জিনিসের প্রতি আসক্তি থাকে, একটা এডিক্টেড থাকে। এই বিষয়টা এরকম, ক্লোরিন চায় অন্য কোন একটা মৌলের সাথে যুক্ত হয়, অন্য কোন একটা মৌলের সাথে যুক্ত হয়ে সে কি হয়, অষ্টক পূরণ করতে চায়। তো এরকম একটা আমার মৌল নির্বাচন করতে হবে যেটার যে একটা ইলেকট্রন। এখন কথা হলো ক্লোরিনের সাথে কোন মৌল যুক্ত হবে, কে চাবে সে তার একটা ইলেকট্রন দিয়ে দিতে? হ্যাঁ, ওই মৌলই চাবে যে একটা ইলেকট্রন ত্যাগ করে নিজে অষ্টক পূরণ করতে পারে। ওই মৌলই কি চাবে যে ক্লোরিনের সাথে যুক্ত হতে, কি ক্লোরিনের সাথে যুক্ত হতে চায়। এই ক্ষেত্রে আমরা সোডিয়ামের কথাটা একটু চিন্তা করি, একটু খেয়াল করো, ভালো মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, মজার একটা টপিক। আমরা সোডিয়াম নিলাম Na, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এখন আমার ইলেকট্রন বিন্যাসটা করলে কিভাবে আসে? 1s2 2s2 2p6 3s1, এই গেল কয়টি? মোট 11টি। এখন দেখো এই সোডিয়ামের শেষ কক্ষপথ কোনটা স্যার? এইটা। এটা কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে কি শেষ কক্ষপথ, তার মানে তার সোডিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি? 1টি। এখন সোডিয়ামের যদি আমি একটা চিত্র আঁকাই, আমি একটু এই পাশে আঁকাই, কারণ ওই পাশে খালি রাখছে এই কারণে আমি একটা জিনিস দেখাবো। তো এই পাশে আমি কি সোডিয়ামে আঁকাই, তাহলে দেখতে পারবো বিষয়টা। এই যে সোডিয়াম Na, এই গেল প্রথম
সোডিয়াম। এখন আমরা দিলাম, এই গেল প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। এখন একটু খুব ভালো করে স্যার আমরা মনোযোগ দিব। সোডিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি বসবে? 2টি। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টি বসবে? এগুলো 8টি। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? এই যে 1, এই যে ইলেকট্রন কয়টি সংখ্যা 1, তাহলে তৃতীয় কক্ষ ইলেকট্রন কয়টি কত বসবে? এই পাশে দিলাম 1, কয়টি বসলো? 1। এখন এই সোডিয়াম, সোডিয়াম যদি এই শেষ কক্ষপথে এই যে এই একটি ইলেকট্রন এটা যদি ত্যাগ করতে পারে, সোডিয়াম, আচ্ছা অনেকে যারা জানো না যে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় বা কিভাবে হয়, আমার এই ষষ্ঠ অধ্যায়ের এবং পঞ্চম অধ্যায়ের একটা ভিডিও আছে, এই দুইটা অধ্যায় যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা খুব ভালোভাবে শিখতে পারবে। আমি এখানে খুব ডিটেইলসে খুব সূক্ষ্মভাবে আলোচনা করে আসছি। যারা এই অধ্যায় এই টপিকগুলো বুঝতেছো না তারা ওই ভিডিওগুলো দেখলে খুব ভালোভাবে বুঝে যাবা। আচ্ছা, এই যে সোডিয়াম স্যার, এই সোডিয়াম ও যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে দেয়, কাউরে দিয়ে দেয়, কাউরে গিফট করে দেয়, কাউরে এইভাবেই দিয়ে দিল, তাহলে সোডিয়ামের এই কক্ষপথটা কিন্তু আর থাকবে না। দেখো আমি 3 নাম্বার কক্ষপথ কেন আনলাম, সোডিয়ামের ক্ষেত্রে 3 নাম্বার কক্ষপথ কেন আনলাম স্যার, একটু নিজেরা নিজে প্রশ্ন করো। এখানে আমি 3 নাম্বার কক্ষপথ আনলাম এই কারণে, কারণ আমার একটা ইলেকট্রন আছে, আমি কিন্তু চাইলেও 2 নাম্বার কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন দিতে পারবো না। আমি যদি চাই যে 2 নাম্বার কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন দেই, আমি কিন্তু পারবো না স্যার, এটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা জানি 2 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি। সেই ক্ষেত্রে আমি যদি চাইও, সেই ক্ষেত্রে আমি 2 নাম্বার কক্ষপথ 8টির বেশি ইলেকট্রন দিতে পারবো না। তাহলে এই যে আমার যে একটা অতিরিক্ত ইলেকট্রন, অতিরিক্ত না অ্যাকচুয়ালি অর ইলেকট্রন একটা, ইলেকট্রনটা আমরা কোথায় বসাবো? এই জন্য আমরা 3 নাম্বার কক্ষপথে সোডিয়াম ইলেকট্রন বসাই। এখন দেখো সোডিয়াম কারো থেকে কিন্তু আরো 7টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করা সম্ভব না। একটা কিংবা 2টা ইলেকট্রন হলে কারো থেকে গ্রহণ করা যায়। তুমি কারো থেকে 7টা ইলেকট্রন কখনোই গ্রহণ করতে পারবা না, না না, এটা পসিবলই না। কারণ 7টা ইলেকট্রন তোমাকে কে দিবে? কোন মৌল তোমার 7টা ইলেকট্রন দিবে? কোন মৌলই তোমাকে কি 7টা ইলেকট্রন দিবে না। বিষয়গুলো এরকমই যে ও একটা ইলেকট্রন দিবে, ধরো কারো শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, একটু ক্লিয়ার করি, কারো শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, আবার আরেকজনের শেষ কক্ষপথে একটাই, যেমন অর একটা, ও কি করবে? ওর ধর আমি 5টা ইলেকট্রন, ও কিন্তু চাইলে আরেকটা মৌলের একটা ইলেকট্রন দিয়ে দিতে পারে, যে যে নে যা তুই একটা ইলেকট্রন নিয়ে যাবি, নে তুই একটা ইলেকট্রন নিয়ে তুই অষ্টক পূরণে তুই নিষ্ক্রিয় হয়ে যা, দিয়া দিলাম। তো এই সোডিয়ামের ক্ষেত্রে ও কিন্তু চাইতেছে, ওর মধ্যে একটা প্রবণতা আছে, ওর মধ্যে একটা আসক্তি আছে, কি অষ্টক পূরণ করার আসক্তি বা প্রবণতা আছে। আচ্ছা, তো এই যে অষ্টক পূরণ অর্থাৎ শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বানানোর যে প্রবণতা, এটা কিন্তু প্রতিটা মৌলের ক্ষেত্রে কি রয়েছে। ঠিক সেম ভাবে একইভাবে ওর মধ্যেও কি রয়েছে, ও কিন্তু চায় যে ওর কক্ষপথে কি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়ে যায়, ও কিন্তু কি সেটা চায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে এই যে সোডিয়ামের একটা ইলেকট্রন, ও কিন্তু চাইলে ক্লোরিনের একটা দিতে পারে, তাহলে কি হয় দেখো, ও যদি এই ইলেকট্রনটা ক্লোরিনে দিয়ে দেয়, তাহলে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি আর এখান থেকে এই একটি ইলেকট্রন, মোট 8টি ইলেকট্রন হয়ে গেল। সেই ক্ষেত্রে ক্লোরিনের অষ্টক পূরণ হয়ে গেল, এবং যখন সোডিয়াম এই ইলেকট্রনটা ত্যাগ করে দিবে অর্থাৎ ক্লোরিনে দিয়ে দিবে, তখন এই সোডিয়ামের এই কক্ষপথটা কি থাকবে না, মুছে যাবে, তখন তার 2 নাম্বার, আমি একটু দেখাই, ধরো যে সোডিয়াম এই ইলেকট্রনটা এই ক্লোরিনে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে তখন এটা কি হবে? চিত্রটা দাঁড়াবে এরকম, দেখো, তার মানে তার একটা কক্ষপথ ভ্যানিশ, তার এক কক্ষপথ কি হয়ে গেল? নাই হয়ে গেল, তার কই গেল? নাই হয়ে গেল। তখন এই সোডিয়াম যখন ক্লোরিন একটা মৌল দিয়ে দিল, তখন কি করলো? সোডিয়ামের 3 নাম্বার কক্ষপথ আর থাকবে না। এখন দেখো, তুমি কি চাইলে একটা কক্ষপথ ফাঁকা ফাঁকা রাখতে পারবা? আমি কিন্তু চাইলে একটা কক্ষপথ ফাঁকা রাখতে পারবো না, আমার কম পক্ষে একটা ইলেকট্রন হলে ওই কক্ষপথে রাখতে হবে, আদারওয়াইজ ওই কক্ষপথ রাখার আমার কোনো মানি হয় না। সেই ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে এখন এই যে যে শেষ কক্ষপথ, সেটা হবে 2 নাম্বার কক্ষপথ, এবং 2 নাম্বার কক্ষপথ কিন্তু অষ্টক পূরণ অলরেডি হয়ে আছে। তার মানে সোডিয়ামও একটা নিষ্ক্রিয় মৌল হয়ে গেল, ক্লোরিন একটা গ্রহণ করে ও নিজেও কি একটা নিষ্ক্রিয় মৌল হয়ে গেল। তখন আমরা কি পাই? তখন আমরা পাই এরকম যে N
ACl সোডিয়াম ক্লোরাইড, সেই ক্ষেত্রে এই সোডিয়ামটা থাকে প্লাস আয়ন, সোডিয়াম কি প্লাস আয়ন, এবং ক্লোরিন যেহেতু একটা গ্রহণ করছে, ক্লোরিন একটা ইলেকট্রন কি গ্রহণ করছে, সেই ক্ষেত্রে ক্লোরিনের প্রোটন সংখ্যা কত? ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত স্যার? ইলেকট্রন সংখ্যা সেক্ষেত্রে কিন্তু 18 হয়ে যায়। প্রোটন সংখ্যা 17, তার মানে ইলেকট্রন সংখ্যা একটা বেশি। আবার সোডিয়ামের ক্ষেত্রে কি? সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হ্যাঁ 11, এবং ইলেকট্রন সংখ্যা কত? 10। ক্লিয়ার? তাহলে কিভাবে 10? কারণ যে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, প্রোটন কিন্তু যা আছে তাই। প্রোটনগুলো কোথায় থাকে? তার কেন্দ্রে, নিউক্লিয়াসে থাকে, তার কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন থাকে, আর বাইরে যেগুলো এগুলো সব ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে এই যে ও একটা গ্রহণ করছে, মানে ধরো আমি আমার আগে 17টা ইলেকট্রন আছে মানে মাইনাস, আমি আরো একটা ইলেকট্রন গ্রহণ করছি, তাহলে আমার ইলেকট্রন সংখ্যা কয়টা? 18টা। এই যে ইলেকট্রন সংখ্যা কয়টা? 18টা। আর ওর আগে কি ছিল? প্রোটন সংখ্যা 11 ছিল, ও একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তাহলে এখন তার পরবর্তী ইলেকট্রন সংখ্যা কত হবে? 10। সিম্পল হিসাব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সোডিয়ামের ক্ষেত্রে তখন কি পাই? NaCl খাবার লবণ। এই যে আমরা যে খাবার লবণটা পাই, এইভাবে অ্যাকচুয়ালি কি ওরা বিনিময় করে, অষ্টক পূরণ করে দেয়, একজন আরেকজনের কি করে ইলেকট্রন বিন্যাস করে, পরে ওরা কি একটা নতুন একটা নিষ্ক্রিয় মৌলে পরিণত হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এইটাই ছিল কি আমার নিষ্ক্রিয় গ্যাস বা অষ্টক পূরণ করা নিয়ম। আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং পরবর্তী এই অধ্যায়ের আরেকটা পার্ট আমি রাখবো, অর্থাৎ পার্ট 3 আনবো, তাহলে মোটামুটি আমার এই অধ্যায়টা কি শেষ হয়ে যাবে, মানে অর্থাৎ সপ্তম অধ্যায়ের পর আমি আরেকটা ভিডিও আনবো, তাহলে আমার শেষ হবে। তো আশা করি তোমরা আমার ক্লাসগুলো বুঝতেছো, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপ আছে ওয়াইস পয়েন্ট একাডেমির, যে ফেসবুক গ্রুপ আছে, তোমরা জয়েন হয়ে যাবা। ওয়াইস পয়েন্ট ফেসবুক পেজ আছে, ওইখানেও তোমরা জয়েন হয়ে যাবা, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে কি হবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে, এবং গ্রুপে কোনো সমস্যা হলে তোমরা কি করতে পারবা? লিখে জানাতে পারবা, এবং এই ভিডিও নিচেও কমেন্ট করতে পারো যে কোথাও কোনো সমস্যা বা বুঝি না, এরকম কি তোমরা চাইলেই কি আমাদের যোগাযোগ করতে পারো একদম সহজ মাধ্যমে। তো আজকের মতো আর ক্লাস বাড়াবো না, সবাইকে আজকের মতো আলবিদা। বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।